গুড মর্নিং ফ্রম গোর্খে। 11ই মে 2024 আর এখন বাজে ঠিক ভোর 4:58। আমরা বেরিয়ে পড়লাম গোর্খের প্যারাডাইস হোমস্টেকে বিদায় জানিয়ে ভারেঙের উদ্দেশ্যে। যে জায়গায় ভারেঙে আমাদের গাড়ি ছেড়েছিল ঠিক সেই জায়গায় এখন আমরা পায়ে হেঁটে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে চলে যাব। প্রায় 4 কিলোমিটার রাস্তা এখন আমাদেরকে ট্রেক করে যেতে হবে। দারুণ থ্রিলিং একটা জার্নি হতে চলেছে। পুরো জার্নিটা আমাদের শেষ অবধি দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। যারা প্রথম আজকের পর্বের ভিডিওটি দেখছেন তাদের জন্য বলে দিই, এটি হলো পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে সংযোগকারী ব্রিজ এবং মাঝখান থেকে যে নদীটি বয়ে চলেছে এই নদীর নাম হলো গোর্খে খোলা। এখন আমরা পশ্চিমবঙ্গের দিক থেকে ব্রিজ পেরিয়ে চলে এলাম সিকিমের দিকে। এই পুরো ভারেং পর্যন্ত ট্রেকটাই সিকিমের জঙ্গলের মধ্যে থেকে অর্থাৎ সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে থেকে আমাদেরকে যেতে হবে। গোর্খে গ্রামের সৌন্দর্যকে চোখে মেখে তার থেকে শেষবারের মতো বিদায় নেবার অনুমতি চাইলাম। এইখানের রাস্তাটি লক্ষ্য করুন। কিছুদিন আগে এক ভয়ঙ্কর ভূমিধসে এখানকার পুরো রাস্তার চিত্রই পাল্টে গেছে। আমরা জেনে নিয়েছিলাম যে ভোর 3টে সাড়ে 3টে থেকেই গ্রামবাসীরা এই রাস্তা দিয়ে চলাচল শুরু করে দেন। তাই আমরা ভোরের আলো না ফুটলেও অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়ার সাহস পেয়েছিলাম। আমরা চলে এসেছি পুরো 1 ঘন্টা পর একদম ট্রেকটা কমপ্লিট করে। এই যে এখানে দেখুন কাঠ দিয়ে সিঁড়ি বানানো রয়েছে, এটাই হচ্ছে ল্যান্ডমার্ক। মানে পাথরে থেকে আপনারা যখন আসবেন এই ল্যান্ডমার্কটাকে মাথায় রাখবেন, তাহলে আসতে সুবিধা হবে, রাস্তার গন্ডগোল হবে না। এবার আমরা এইটাকে ক্রস করে ওইদিকে চলে যাব। কিছুটা পথ গেলেই আমরা পৌঁছে যাব আমাদের গাড়ির স্ট্যান্ডে। তবে এই জায়গায় আসার পর দেখলাম পুরো পাহাড়ে ছড়িয়ে পড়েছে সকালের প্রথম আলো। আর ওই যে দূরে ছোট্ট নীল বাড়িটা দেখা যাচ্ছে ওটাই আমাদের গন্তব্য। পাথরেতে আমাদের গাড়ি আসবার কথা ছিল সকাল 7টায়। নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম পাথরেতে। ঠিক 6:45টার সময় চলে এসছে পাথরেতে আমাদের গাড়ি। ভারেঙের যে হোমস্টেতে আমরা ছিলাম ফেনাসা হোমস্টের গাড়ি আবার পাঠিয়ে দিয়েছেন এইখানে। এই পাথরে থেকে এখন আমরা চলে যাব জোরথাঙে। জোরথাং এখান থেকে দূরত্ব প্রায় 53 কিলোমিটার। এটা কিন্তু শেয়ার গাড়ি। এই গাড়িতে আমাদের ভাড়া পড়বে 300 টাকা মতন, সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আর যাবার পথে আমরা ভারেঙের যে হোমস্টেতে ছিলাম সেখানে আমাদের যে লাগেজগুলি রাখা রয়েছে ওই লাগেজ গাড়িতে তুলে চলে যাব। 7:10 আমাদের গাড়ি ছেড়ে দিল। এখান থেকে কিন্তু অনেক মানুষ উঠলেন, স্থানীয় মানুষ উঠলেন এবং টুরিস্টও উঠলেন। মিনিট 5-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম ভারেঙে আমাদের হোমস্টে ফেনাসা হোমস্টের সামনে। এখান থেকে তাড়াতাড়ি করে লাগেজগুলো গাড়িতে তুলে নিয়ে আবার আমরা রওনা দিলাম জোরথাঙের উদ্দেশ্যে। আমাদের ফেনাসা হোমস্টে থেকে জোরথাঙের দূরত্ব 43 কিলোমিটার। তবে আরও একটি অন্য রাস্তা দিয়ে গেলে এই দূরত্ব পড়বে 51 কিলোমিটার। ভারেং থেকে ওখরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এখন আমরা ওখরের ওপর থেকেই যাচ্ছি। এই ওখরে হিলে ভার্সেও কিন্তু খুব সুন্দর একটা জায়গা ঘুরতে আসার জন্য। কুয়াশা মাখা পাহাড়ি রাস্তার আঁকা বাঁকা পথ ধরে আমাদের গাড়ি এগোতে লাগলো জোরথাঙের দিকে। আর আমি আধো ঘুম আর আধো জাগা অবস্থায়
পাহাড়ের সৌন্দর্য মনে মনে অনুভব করতে করতে দিব্যি এগিয়ে চললাম। এখন আমরা যাচ্ছি পশ্চিম সিকিমের আরও একটি ছোট্ট উল্লেখযোগ্য শহর সোমবাড়িয়ার ওপর থেকে। 3700 ফুট উচ্চতায় অবস্থিত সবুজের আচ্ছাদনে মোড়া এই সোমবাড়িয়া পাখিদের ভীষণ পছন্দের একটি আস্তানা। আপনারা চাইলে এই সোমবাড়িয়াতেও একটা রাত কাটিয়ে যেতে পারেন। সোমবাড়িয়া থেকে কিছুটা এগোলেই রয়েছে দারামদিন নামে এই অপূর্ব সুন্দর জায়গাটি। এই জায়গাটিকে সিকিম সরকার একটি পর্যটন স্থলের মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন। এখানকার পাহাড়ি ধাপ চাষ অত্যন্ত বিখ্যাত। বাঁদিকের রাস্তাটি চলে যাচ্ছে সোরেং এর দিকে, আর এই জায়গায় আমাদের গাড়ি কিছুক্ষণ হল্ট দিল। এইখান থেকে সোরেং যাওয়ার রাস্তাটা চলে যাচ্ছে, ঠিক তার পাশে রাস্তার উপর এরকম কলা বিক্রি হচ্ছে ফ্রেশ। আমরা একটু কিনে নিলাম। এখানে সিস্টেমটা দারুণ, একটা ছড়ায় যতগুলো থাকবে যা নেবেন 50 টাকা। এখানে প্রচুর সবাই কিনছে, তো আমরাও কিনলাম একটা 50 টাকা দিয়ে। টিফিন করে করা যাবে, আর একটু যেহেতু সবজি ভাব বাঁচে রেখেও খাওয়া যাবে। আমরা প্রায় জোরথাংয়ের কাছেই চলে এসেছি। রঙ্গিত নদীর উপর অবস্থিত এই আকর ব্রিজ ক্রস করলেই সামনে পড়বে জোরথাং বাজার। এই আকর ব্রিজের ওপর থেকে ডান দিকে তাকালেই দেখতে পেলাম বাঁদিক থেকে আসছে রঙ্গিত নদী আর ডান দিক থেকে আসছে রামমাম নদী। দুটো নদীর মিলনস্থলকে এই আকর ব্রিজের ওপর থেকে খুব সুন্দরভাবেই দেখা যায়। আর এই যে ব্রিজ ক্রস করলাম, বাঁদিকে যে রাস্তা চলে যাচ্ছে এই রাস্তায় চলে যাবে রাবাংলা আর নামচির দিকে। আর আমরা এখন যাচ্ছি জোরথাংয়ের দিকে, মানে জোরথাং বাজার আমাদের সামনেই। সকাল ঠিক 10:42 আর আমরা এসে পৌঁছলাম জোরথাংয়ের শেয়ার গাড়ি স্ট্যান্ডে। এই জায়গা থেকে সিকিমের সমস্ত জায়গার শেয়ার কার পাওয়া যায়, আর আমরা এই পুরো স্ট্যান্ড ঘুরে ঘুরে আপনাদের জন্য সমস্ত জায়গায় যাওয়ার শেয়ার কারের কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করেছি। এটা হলো জোরথাং শেয়ার গাড়ির টিকিট কাউন্টারের ভিতরের বোর্ড। এখানে গাড়ির নাম্বার এবং তাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে। শিলিগুড়ি এসএমটি বাস স্ট্যান্ড থেকে জোরথাংয়ের শেয়ার কার ধরে জোরথাং পৌঁছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় চলে যেতে পারেন। শুধু আপনাদেরকে এই ড্রাইভার দাদাকে ফোন করে আগের দিন সিটটা বুক করে রাখতে হবে। আপনাদের সুবিধার্থে আমরা সংশ্লিষ্ট জায়গার গাড়ি এবং তার ফোন নাম্বার শেয়ার করে দিলাম। আপনারা ভিডিওটাকে পজ করে আপনাদের যেটা প্রয়োজন সেইখানকার ফোন নাম্বারটা নিয়ে রাখবেন। আচ্ছা, আমরা এখান থেকে শ্রীখোলা যাওয়ার শেয়ার গাড়ি ধরবো। শ্রীখোলাতেই আমাদের হোমস্টে বুক করা ছিল। তবে শ্রীখোলাতে আমাদের যে হোমস্টে বুক করা ছিল, আলটিমেটলি আমরা সেই হোমস্টেতেই উঠতে পারলাম কি না বা শ্রীখোলাতেই থাকতে পারলাম কি না, সেখানে গিয়ে আমাদের ঠিক কীরকম অভিজ্ঞতা হলো, সেই সব কিছু জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই জোরথাং শেয়ার ক্যাব স্ট্যান্ডে রয়েছে ভালো টয়লেটেরও ব্যবস্থা লেডিজ এবং জেন্টস উভয়ের জন্যই। ঠিক সকাল 11:30টায় জোরথাং ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি শ্রীখোলার উদ্দেশ্যে রওনা দিল। এই জোরথাং থেকে শ্রীখোলার দূরত্ব 52 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা মতন। যদিও দূরত্ব অনুযায়ী এতখানি সময় লাগার কথা নয়, তবে শেষের দিকের রাস্তা বেশ খারাপ হওয়ার কারণেই এতটা সময় লাগবে। জোরথাং শেয়ার গাড়ি স্ট্যান্ড থেকে আমরা এখন রওনা দিলাম রিমবিকের উদ্দেশ্যে ঠিক 11:40। আচ্ছা, আপনারা চাইলে গোর্খে থেকে কিন্তু খুব সহজে ট্রেক করেও শ্রীখোলা পৌঁছতে পারবেন।
সেক্ষেত্রে আপনাদের এই গাড়ির রুট ধরবার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমাদের সাথে অনেক লাগেজ ছিল, আমরা ট্রেকিংয়ের উদ্দেশ্যে বেরোইনি, সেই কারণেই আমরা কিন্তু এই গাড়ির রুট থেকে যাচ্ছি আর সাথে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বিভিন্ন শেয়ার গাড়ির নাম্বার। ভারেং থেকে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা ধরেই কিছুটা এগিয়ে আমরা বাঁদিকে নেমে গেলাম আর নেমেই এই সুন্দর রাস্তাটা পেলাম। আমাদের সামনে এখন রয়েছে রামমাম চেকপোস্ট, আর এই চেকপোস্ট ক্রস করেই আমরা ঢুকে পড়ব পশ্চিমবঙ্গে। একটাই ভেহিকল যেতে পারবে এই ব্রিজের উপর দিয়ে। হ্যাঁ বাবু জানে আমরা ঢুকে গেলাম পশ্চিমবঙ্গের দার্জিলিং ডিস্ট্রিক্টে। আমরা বর্ডার ক্রস করে এখন ওয়েস্ট বেঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে ওয়েদারটা কিন্তু একদম হঠাৎ করে তাবাকুশির কথা মনে করিয়ে দিচ্ছে। টেম্পারেচার প্রায় 29 ডিগ্রি দেখাচ্ছে, তবে আজকে কিন্তু দারুণ সুন্দর একটা সানি ডে। আর আমাদের এই জার্নি কিন্তু ভীষণভাবে এনজয় করছি আমরা গাড়ির ফ্রন্ট সিটে বসে। আমরা গোখ গ্রামের মধ্যে থেকে যাচ্ছি, এই যে গ্রামটা। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা শুধু দেখুন একবার। নিচে দেখা যাচ্ছে রামমাম নদী, চারপাশটা পুরো পাহাড় দিয়ে ঘেরা। আর এই রকম পরিবেশের মধ্যে থেকে আমরা এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা কিন্তু রিম্বিক হয়ে শ্রীখোলা যাব, তার আগে আমাদের পড়বে বিজনবাড়ি। এই গাড়ি কিন্তু বিজনবাড়ির ওপর দিয়েই যাবে, দেখাবো আপনাদের। ফুলবাজারের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ফুলবাজার পেরোতেই বাঁদিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে ওটি হলো বিজনবাড়ি যাওয়ার রাস্তা, আর আমরা ডান দিকের ওপরের যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তায় সোজা চলে গেছে রিম্বিক হয়ে শ্রীখোলার দিকে। ওই যে দূরে নদীর পাশে ছোট্ট শহরটা দেখা যাচ্ছে গাছের ফাঁক থেকে, ওটাই হলো বিজনবাড়ি। আর আমরা এখন যেখান থেকে যাচ্ছি এটাও কিন্তু বিজনবাড়ি এলাকা, মানে এটা হলো আপার বিজনবাড়ি আর নিচে নদীর পাশেরটা হলো লোয়ার বিজনবাড়ি এরিয়া। নিচের এই রাস্তাটাও বিজনবাড়িতেই যাচ্ছে। আপনারা যারা গোর্খে থেকে শ্রীখোলা ভবিষ্যতে ট্রেক করে আসতে চাইছেন তারা কিন্তু একদিনেই খুব সহজে পৌঁছে যেতে পারেন গোর্খে থেকে শ্রীখোলা। গোর্খে থেকে শ্রীখোলার ট্রেকিং দূরত্ব হলো মাত্র 15 কিলোমিটার মতন। গোর্খে, সামান্ডেন, রামমাম হয়ে চলে আসবেন শ্রীখোলা এবং পুরো রাস্তাটাই কিন্তু একেবারে উতরাই, তো কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। এখন একদম আমাদের বাঁ হাতে দেখা যাচ্ছে দার্জিলিং শহরকে, মানে উল্টো দিকের পাহাড়ের একদম মাথায় যে শহর দেখা যাচ্ছে সেটাই হলো দার্জিলিং শহর। মেঘ ছিল একটু আগে, মেঘটা সরে গেছে। তো দারুণ একটা জার্নি করছি আমরা। এখন আমরা যাচ্ছি কাইনজালে বাজারের ওপর থেকে, আর এই বাজার পেরোনোর পর একদম সামনেই আসছে উত্তরবঙ্গের আরও একটি দারুণ সিনিক অফবিট লোকেশন, ঝেঁপি।
भी इधर ही है, हेल्थ सेंटर भी इधर ही है। और बीमार हो गया तो इधर आना पड़ेगा। अच्छा अच्छा। এখন আমরা ক্রস করছি রামমাম নদীর ওপর থেকে লোধমা ব্রিজকে। এই ব্রিজটি নতুন তৈরি করা হয়েছে, আগে ছিল ঠিক এর পাশে দেখতে পাচ্ছেন একটি কাঠের ব্রিজ। ওই কাঠের ব্রিজটি নষ্ট হয়ে যাওয়ার পর এখন এই কংক্রিটের ব্রিজ করে দেওয়া হয়েছে। তার পাশ থেকে এরকম রাস্তা আর নিচে দেখা যাচ্ছে এরকম সুন্দর রামমাম নদীকে। দারুণ সুন্দর এই সবুজের পথ পেরিয়ে আমরা এগোতে লাগলাম গুম্বাদারার দিকে। এই যে জায়গা, এটি হলো গুম্বাদারা, আর এই জায়গায় আমাদের ড্রাইভার দাদা মানে বিনয় দাদার বাড়ি। লিম্বিক বাজারের উপর দিয়ে যাচ্ছি এখন। এখন বাজে 3:40। আমরা রিম্বিক বাজারে এসে পৌঁছেছি। রিম্বিক বাজারে আসার পরে আমরা খবর পেলাম যে সামনে রাস্তায় কাজ হচ্ছে, 4টের সময় খুলবে। তো সেই জন্য আমরা রিম্বিক বাজারেই একটা দোকানে একটু মোমো খেয়ে নিচ্ছি, কারণ লাঞ্চ তো করা হয়নি আজকে। এই 1 প্লেট চিজ মোমো দিয়েছে, 8 পিস রয়েছে। এখানে 1 প্লেট এই চিজ মোমোর দাম পড়েছিল 50 টাকা। আমরা রিম্বিকে চলে এসেছিলাম 3:30-র সময়, তারপরে একটু খাওয়া দাওয়াও করলাম। কিন্তু যে কারণে আমরা আটকে গেলাম, যেটা বলছিলাম যে রাস্তায় কাজ হচ্ছে, আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই জায়গাতেই এমনভাবেই এখন রাস্তায় কাজ হচ্ছে যে আমরা যেতে পাচ্ছি না। এখানেই আমাদের গাড়ি নিয়ে অপেক্ষা করতে হবে, কিচ্ছু করার নেই, যেহেতু একটাই রাস্তা শ্রীখোলা যাওয়ার। তো যাই হোক, আমরা কিছুক্ষণ ওয়েট করব। এখন বাজে 4:25। ওনারা বলছেন 5টার মধ্যে রাস্তা খুলে যাবে। দেখা যাক, যত তাড়াতাড়ি সম্ভব শ্রীখোলা পৌঁছতে পারি ততই আমাদের ভালো। যাক, আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হলো না, 4:30-র সময়ই ছেড়ে দিয়েছে, মানে 5 মিনিটও দাঁড়াতে হয়নি। সাইড দিয়ে গাড়ি পাস করিয়ে দিচ্ছে এখানে রাস্তায়। ভালোই হয়েছে, আমরা কারণ টেনশন করছিলাম যে কখন ছাড়বে আর আমরা গিয়ে কখন পৌঁছবো। আর বেশি রাস্তা বাকি নেই, প্রায় চলে এসেছি, আর হয়তো মিনিট 5 লাগবে গাড়িতে। ফুট উচ্চতায় অবস্থিত এই শেপি গ্রাম, ভীষণ সিনিক, ভীষণ সুন্দর এই গ্রামটা। वो जो नदी जा रहा है उसका नाम वही শ্রীখোলা বলতে হয় নদী। ডান দিক থেকে চলে যাচ্ছে শ্রীখোলা নদী। শেপি থেকে শ্রীখোলার দূরত্ব মাত্র 1 কিলোমিটার। জায়গাটাকে প্রথম দেখাতেই এত ভালো লেগে গেছিল যে কি বলবো, কিন্তু তখনও আমরা জানি না যে আমাদের সামনে কি দুর্ভোগ অপেক্ষা করে আছে। আচ্ছা, রিম্বিক বাজারের পর রাস্তায় যেহেতু কাজ হচ্ছিল, সেজন্য বিনয় দাদা আমাদেরকে এই স্থানীয় এক দাদার গাড়িতে ট্রান্সশিপ করে দিয়ে চলে গিয়েছিলেন। এখন বাজে ঠিক বিকেল 5টা, আর আমি দাঁড়িয়ে আছি শ্রীখোলা ব্রিজের ওপরে। শ্রীখোলার এই বিখ্যাত কাঠের ব্রিজ, যে ব্রিজের ওই পাশে গাড়ি আপনাকে ছাড়বে, কারণ এই ব্রিজ থেকে এখনো পর্যন্ত গাড়ি যাওয়ার মতো অবস্থা নেই, কারণ এটা কাঠের ব্রিজ। তবে চিন্তা করার কিছু নেই, এর ঠিক পাশেই তৈরি হচ্ছে লোহার ব্রিজ, যেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এবং ওই লোহার ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু
গাড়ি ক্রস করতে পারবে, তখন একদম গাড়ি নিয়েই আপনারা শ্রীখোলা পর্যন্ত পৌঁছতে পারবেন। এবং শ্রীখোলা মানে নিচে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, জানেন আপনারা যে খোলা মানেই নদী, তো এই নদীর নামেই জায়গার নাম হয়েছে। এবং পুরো যে শ্রীখোলা গ্রামটা সেটা কিন্তু এই ব্রিজটা ক্রস করলেই আপনারা যেতে পারবেন। তার মানে এই ব্রিজ ক্রস করে ডান হাতে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো সবই হচ্ছে হোমস্টে, এবং শ্রীখোলা মানে ওই হোমস্টেগুলিতেই থাকতে হবে। এবার আরও ওপরে আছে আপার শ্রীখোলা, সেইখানে যেতে গেলে আপনাকে ব্রিজ ক্রস করে ওই পার থেকে 500 টাকা দিয়ে গাড়ি ভাড়া করতে হবে, গাড়ি রিজার্ভ করতে হবে। ওখানে কোনো শেয়ার গাড়ির অপশান নেই, গাড়ি রিজার্ভ করে আপার শ্রীখোলায় যেতে হবে। তো আমরা হোটেল বুক করেছিলাম আপার শ্রীখোলায়, কিন্তু একে তো এখন প্রচণ্ড লেট হয়ে গেছে, দ্বিতীয়ত আমরা এখন ভাবছি যে নদীর কাছাকাছি থাকাটাই বোধহয় বেশি ভালো হবে। তো আমরা দেখি যে কোন হোটেলে আমরা চেক ইন করি। আপার শ্রীখোলার যিনি হোমস্টের দাদা আছেন উনি আসছেন, নিচেও ওনার একটা জানাশোনা ভালো হোমস্টে আছে। তো আমরা দেখে শুনে ডিসিশন নেব, যেটাই নেব আপনাদের সাথে শেয়ার করব। তবে শ্রীখোলায় কিন্তু আপনারা শিলিগুড়ি থেকেও সোজা চলে আসতে পারেন এই শ্রীখোলা পর্যন্ত। আর জোরথাং থেকে এই যে শ্রীখোলা পর্যন্ত এলাম, এর ভাড়া কিন্তু 400 টাকা। আর আমরা যেহেতু একটু আগে নেমে গেছি, আমাদের দাদা আমাদের কাছ থেকে 300 টাকা নিয়েছিলেন, এবং তারপর আরেকটা গাড়িতে ট্রান্সশিফট করেছিলেন, উনি 50 টাকা নিলেন। তো আমাদের 350 টাকা খরচ হলো, কিন্তু আপনারা টানা আসলে 400 টাকা খরচ হবে। আর শিলিগুড়ি থেকে বা এনজেপি থেকে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আপনাদের 600 টাকা মতন খরচ হবে। আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। একদিন অথবা দুদিন আগে যোগাযোগ করে সিট বুক করে রাখবেন, তাহলে আপনাদের আরও বেশি সুবিধা হবে। এই জায়গা থেকে এর আগে যে শেপি গ্রাম দেখালাম, ওখান থেকে সব জায়গা থেকে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্রীখোলা, আর আমাদের শ্রীখোলার পুরো ভিডিওটা দেখতে থাকুন। শ্রীখোলাতে আমাদের যে হোমস্টে বুক করা ছিল, সেখানকার দাদা আসার পর আমরা জানতে পারলাম যে এখান থেকে রিজার্ভ গাড়ি করে গিয়েও আমাদেরকে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো জঙ্গলের ভেতর থেকে ট্রেক করে সেখানে পৌঁছতে হবে। যেহেতু এই মুহূর্তে সেটা আমাদের পক্ষে এত লাগেজ নিয়ে কোনোভাবেই আর সম্ভব নয়, সে কারণে আমরা মনস্থির করলাম যে আমরা নদীর পাশেই কোনো একটা হোমস্টেতে চেক ইন করব। সেই দাদাই নিয়ে গেলেন ওনার পরিচিত এক হোমস্টেতে। আমরা সিদ্ধান্ত নিলাম আজকের রাতটুকু ওখানেই কাটিয়ে দেব। কিন্তু দুর্ঘটনাটা ঘটল তারপরেই। চেক ইন করার পর থেকেই শুরু হলো একের পর এক প্রতারণা। পরিস্থিতি এমন পর্যায়ে গেল, ফুটফুটে অন্ধকারে বৃষ্টি মাথায় করে আমাদেরকে লাগেজ নিয়ে বেরিয়ে আসতে হলো শ্রীখোলা ব্রিজে। অথচ শ্রীখোলাতে এই রুমটি কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছিল লোকেশন ওয়াইজ, এবং তখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মুখে হাসি নিয়েই ভিডিও বানাচ্ছি, রুম ট্যুর করছি, শ্যুট করছি, কারণ চেক ইন করার আগে পর্যন্ত আমাদেরকে বুঝতেই দেওয়া হয়নি যে আমাদের সাথে এতখানি প্রতারণা করা হবে। সেদিন আমাদের সাথে ঠিক কি ঘটনা ঘটেছিল সেই সমস্ত কিছু বলে এই ভিডিওকে আর দীর্ঘায়িত করছি না। তবে আমাদের পরের ভিডিওতে আমি কিছুটা বলার চেষ্টা করেছি। এই হোমস্টেটি ছাড়াও এখানে আর 3-4টি হোমস্টে রয়েছে সাকুল্যে। এই শ্রীখোলাতে কিন্তু খুব বেশি হোমস্টেও নেই, আর যেগুলি আছে সেগুলির প্রায় সব রুমই অকিউপাইড ছিল। আর যেখানে রুম ছিল সেই হোমস্টে ওনারের কথাবার্তা বেশ মেকি লাগায় আমরা প্রায় দিশেহারা হয়ে পড়েছিলাম যে অত রাত্রে শ্রীখোলা থেকে আমরা কোথায় যাব। এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওতে যেটা দেখলেন, আদতে শ্রীখোলা বলতে কিন্তু এটুকু জায়গায় বোঝানো হয়, এবং এই জায়গাটা কিন্তু আসলে ট্রেকারদের জন্যই উপযুক্ত। ফ্যামিলির জন্য যেরকম ধরনের অ্যাকোমোডেশন প্রয়োজন, সেই রকম অ্যাকোমোডেশন কিন্তু এখানে অতটাও নেই। ওয়েলকাম টু মাই রুম অ্যাট শেপি। এই সরি, এটা তো শ্রীখোলা না, ভুলে গেছিলাম। না সত্যি কি ভুলে গেছিলাম? মনে হয় না, ঠিকই বলেছি। ওয়েলকাম টু মাই রুম অ্যাট শেপি। আর এখন কটা বাজে? ঘড়িতে রাত 8:10। আমরা শ্রীখোলায় এসে পৌঁছেছিলাম ঠিক বিকেল 5:30টার সময়। আর এখন আমরা শেপিতে এই হোমস্টেতে, যার এখনও নাম ঠিক হয়নি, এই নবনির্মিত একটি হোমস্টেতে
চেক ইন করলাম রাত্রি 8:10-এর সময়। এর মাঝখানে প্রচুর ঘটনা ঘটে গেছে, সেই সমস্ত ঘটনা বলতে গেলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তবে এটুকু তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে খুব একটা সুখকর কোনো ঘটনা ঘটেনি, যার জন্য এই রাত্রিবেলা অন্ধকারে বৃষ্টির মধ্যে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে শ্রীখোলা ব্রিজের ওপরে। এবং যে দাদার গাড়িতে করে আমরা এসেছিলাম রিম্বিক থেকে এই অবধি, সেই দাদা আমাদেরকে সাহায্য করেছিলেন বলে এই রাত্রিবেলা আমরা আশ্রয়টুকু পেয়েছি একটা জায়গায়, তার নিজের বন্ধুর একটা নবনির্মিত হোমস্টে, যার এখনও নাম পর্যন্ত ঠিক হয়নি, ঠিক করে ওনারা তৈরিও করে উঠতে পারেননি। এবং বারংবার আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে কি খাবেন, রাত্রে চিকেন খাবেন কিনা, এবং আমরা বারংবার বলে গেছি যে আমাদের কিচ্ছু দরকার নেই, জাস্ট আমাদেরকে একটুখানি আজকে রাতের জন্য আশ্রয়টুকু দিলেই হবে, কাল সকালেই আমরা কোনো একটা ব্যবস্থা করে নেব, কারণ এখন অনেক রাত হয়ে গেছে আর এখানে কোনো রকম আমরা অপশন পাচ্ছি না। তো যাই হোক, আর যে বিস্তারিত ঘটনা কি হয়েছে না হয়েছে সেগুলো আমাদের পরের পর্বের ভিডিওতে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো, কারণ আপনাদের এই ঘটনাগুলো জেনে রাখা দরকার, যাতে আপনারা এরকম জায়গায় এসে আমাদের মতো না ঠকে যান। এই যাই হোক, খারাপ কথা আর বলবো না, এখন পজিটিভ কথা বলি। খুব সুন্দর একটা রুম পেয়েছি। এই হলো পুরো রুমটা, দেখুন ভীষণ সুন্দর বিছানা, তার সাথে একদম ম্যাচিং করে কভার দেওয়া একটা লেপ আছে। এই হলো বালিশ, বিছানাটা খুব সুন্দর, দুই দিকে এরকম জানলা, ঘরের দুদিক থেকেই কিন্তু দারুণ ভিউটা এই রাত্রিবেলা তো বোঝাতে পারবো না। আর এই জানলা খুললে এখন বৃষ্টি হচ্ছে আর পোকাও ঢুকে যাবে বৃষ্টির সময়, কাল সকালে আমি ভিউটা দেখিয়ে দেবো। দুদিকেই বড় বড় জানলা আছে আর খুব সুন্দর ভিউ আছে সেখান থেকে। আচ্ছা, এই সাইডটায় দেখাই, ছোট্ট একটা সাইড টেবিল আছে, ওনারা এটাতে করে চা দিয়ে গেছেন, এখানে গরম জল দিয়ে গেছেন, গ্লাস দিয়ে গেছেন, কাপ দিয়ে গেছেন, ঠান্ডা জল, লিউকওয়ার্ম জল, ঠান্ডা জল সবটাই দিয়ে গেছেন। দেখুন সুইচ বোর্ডগুলো খুব সুন্দর, প্লাগ পয়েন্ট অনেক আছে, এখানে আছে, এখানে আছে, দরজার পাশে এই জায়গাতেও রয়েছে প্লাগ পয়েন্ট। আচ্ছা, বাথরুমটা দেখিয়ে দেবো এবার। বাথরুমটা হচ্ছে এইখানে, এই যে এই হলো বাথরুম। এখনো পর্যন্ত গরম জল বলতে আলাদা করে কোনো ব্যবস্থা নেই, ওনারা বাকেটে গরম জল করে দিতে পারবেন, তবে পরে হয়তো গিজার লাগাবেন বা ইমার্শনের ব্যবস্থা করবেন। এখনো পর্যন্ত সেরকমভাবে তো গুছিয়ে উঠতে পারেননি, কারণ রেডি নয় হোমস্টেটা অ্যাকচুয়ালি। তো যাই হোক, ওনাদের এই হোমস্টের ভাড়া কত সেটাও কিন্তু ওনারা কিছুই বলেননি, আমরা জানতেও চাইনি যদিও। যেটা ভাড়া হবে সেটা আমি নিশ্চয়ই জানিয়ে দেবো যা হবে পরবর্তীকালে, তবে ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর যেহেতু হোমস্টের নাম হয়নি, এটা হচ্ছে চামান ভাইয়ের হোমস্টে এটাই বললেন, তো সেটাই লিখে দিলাম। আপনারা ফোন নাম্বারটায় ফোন করে যোগাযোগ করে আসবেন যে ওনারা অ্যাকোমোডেশন দিতে পারবেন কিনা এখানে আসার আগে। মোটামুটি তো হয়েই এসছে, আশা করি খুব তাড়াতাড়ি ওনারা চালু করে ফেলবেন হোমস্টেটা। যাই হোক, পুরো অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা যতক্ষণ থাকছি বা থাকবো। আপাতত ওনাদের ডিনারও কিন্তু রেডি হয়ে গেছে, তো আমরা চা খেয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ডিনারটা করে আসবো। ডিনার করে এসে তারপরে আমরা স্নান করব। তো স্নানের জন্য যেহেতু একটু ঠান্ডা, এখানে গরম জল লাগবে, আর যেহেতু একটু রাতও হয়ে গেছে, উনি বললেন যে আমার কাছে যেহেতু ইলেকট্রিক কেটল আছে, আমি আমার ইলেকট্রিক কেটল ব্যবহার করে জল গরম তৈরি করে নিতে পারবো, ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর একটা ইনফরমেশন এখানে আপনাদেরকে দিয়ে রাখি যে শ্রীখোলা থেকে শেপির দূরত্ব কিন্তু মাত্র 1.5 কিলোমিটার, তো আপনারা ইজিলি এখান থেকে শ্রীখোলা ঘুরেও আসতে পারেন। শেপি খুবই সুন্দর একটা জায়গা, এখান থেকেও অনেক ট্রেকাররা ট্রেক করতে যান, তো সেই সমস্ত ইনফরমেশনও থাকবে আমাদের পরের ভিডিওতে, তাই আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর আমাদের সাথে এইভাবেই থাকুন। শ্রীখোলা যাওয়ার পথে রাস্তার ওপর ডান দিকেই পড়বে এই নতুন হোমস্টেটি। এই হোমস্টের ঠিক পরেই রয়েছে প্রীতম হোমস্টে এবং কিছুটা এগোলেই রয়েছে লিপোছা হোমস্টে। এখন আমরা চলে এসেছি রাত্রিবেলা ডাইনিং হলে খাবার খেতে। 9টা বাজে, 9:10। ওনারা বলেছিলেন অনেকক্ষণ আগেই খাবার রেডি হয়ে গেছে, আমরাই একটু সেট হয়ে আসতে দেরি করলাম আর কি। তো ভীষণই অতিথি পরায়ণ এবং খুব ভালো ব্যবহার করছেন, মানে মুখে বলার ভাষা নেই, সত্যি কথা। মানে উইদাউট এনি এক্সপেকটেশন আমরা যেটা পাচ্ছি, সত্যি আমরা অভিভূত। ये तो टेम्परेरी किचन है, बाद में बनेगा, एक्स्ट्रा किचन भी बनेगा। বসে পড়েছি খাবার টেবিলে, আর চলে এসেছে এত রকম খাবার, মানে কি যে বলবো, ভাষায় প্রকাশ করার মতো আমার কাছে সত্যি কোনো বিশেষণ বা কিছু নেই। আমি শুধু দেখাচ্ছি, আপনারা দেখুন, আমি অভিভূত হয়ে যাচ্ছি। এত কিছু আয়োজন, ওরা যে এইটুকু সময়ের মধ্যে ওনারা কিভাবে করলেন আমি জানি না।
এখানে সুন্দর ভাত দিয়েছেন, এখানে একটা সবজি আছে কড়াইশুঁটি আলু ফুলকপি দিয়ে, দারুণ সুন্দর একটা সবজি, খুব সুন্দর ঘন করে ডাল, মুগের ডাল, তাতে ধনেপাতা দেওয়া, তার সাথে এখানে স্যালাড আছে, পেঁয়াজ আর টমেটো। আর এখানে দেখুন কি অবস্থা, আমরা বলেছিলাম যে আপনারা যেটুকু খাবেন আমাদেরকে সেটা দিলেই হবে, তাও ওনারা এত সুন্দর করে একটা চিকেন করেছেন, তার সাথে এতটা পাওয়া। এবার মানে মনে হচ্ছে যে সত্যি যদি কিছু খারাপ হয়, সাময়িক খারাপ লাগলেও সেটা হয়তো ভালোর জন্যই হয়। এই ঘটনাটা তার একটা বড় প্রমাণ দিয়ে গেল। তো যাই হোক, খুব সুন্দরভাবে এখন খেয়ে নিই, কারণ সত্যি সারাদিন সেভাবে খাওয়া দাওয়া হয়নি। তো আগে খাবারটা টেস্ট করব, অবশ্যই খাবারটা টেস্ট করে আপনাদেরকে বলবো কেমন লাগছে। দেখতে তো সত্যি খুব ভালো লাগছে, একদম আনবায়াসড ভাবে বলছি। যদি আমি প্ল্যান করে বুক করে ওখানে আসতাম, এরকম খাবার যদি আমার সামনে থাকতো আমি খুশি হয়ে যেতাম। একদম ফ্রেশ, ভীষণ সুন্দর, দেখেই মনে হচ্ছে খাবারগুলো যে খুব ভালো হয়েছে। খেতে কেমন হয়েছে আমি বলছি। একদম সত্যি তাই, অপূর্ব সুন্দর হয়েছে, খুব 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 ভালো। চিকেনটা আমি একটুখানি টেস্ট করে বলে দেবো, কিন্তু পরে ভালো করে খাবো, সবটা আপনাদেরকে দেখাবো না, জাস্ট একটু টেস্ট করে আমি বলছি। বাট চিকেনটা দেখে আমার মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, একটা খাবার দেখে তো বোঝা যায়। দারুণ হয়েছে, দারুণ। চিকেনটা যেমন সেদ্ধ হয়েছে তেমন সুন্দর টেস্ট হয়েছে। পাহাড়ে এত সুন্দর টেস্টি চিকেন কিন্তু আমি খুব কম পেয়েছি, অনেস্টলি বললাম। যাই হোক, এবার সুন্দর করে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। And all the credit goes to this lady. এত সুন্দর করে রান্না করে আমাদেরকে খাইয়েছেন এই রাত্রিবেলা, মানে কোনো থ্যাংক ইউই ওনার জন্য যথেষ্ট নয়, কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সপিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে, আপনাদের জন্য নতুন নতুন জায়গা, নতুন নতুন তথ্য তুলে ধরার চেষ্টা করি। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদেরকে উৎসাহিত করুন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। খুব ভালো থাকবেন, সাথে থাকবেন, ঘুরতে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে আপনাদের সকলের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।